নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের রিকোয়েস্টে, এবং আমি এটা এই কমেন্ট বারবার করে পেয়েছি যে অলংকারের ক্লাস করাতে। আচ্ছা, এবার অলংকারের ক্লাস, পুরো অলংকারের ক্লাস যদি আমি একদিন করাতে চাই, আমি একদিনেও কমপ্লিট করতে পারবো না। তাই আমি ভেবেছি অলংকার যেগুলো বিশেষ করে প্রশ্ন আসে আমাদের ইউজিসি নেটে বাংলা পরীক্ষাতে, সেই অলংকারগুলো বিশেষ করে হাইলাইট করব এবং করিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি অন্যান্য যে অলংকারগুলো রয়েছে, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং গত বছর প্রশ্ন এসেছে বা এবছর এসেছে, এইরকম ধরনের প্রশ্ন যেগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু অলরেডি আমি সলভ করিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অলংকারের বিরোধমূলক অলংকার, এই অলংকারটা খুবই সোজা আমার মতে, কিন্তু এই অলংকার নিয়ে অনেকেরই একটা সমস্যা দেখা দেয়, অনেকেই ভুলে যান, মানে ঠিক করে জায়গাটাকে বুঝে উঠতে পারেন না যে কোনটাকে বিরোধমূলক অলংকার বলতে চেয়েছে। আচ্ছা, এইবার সেই অলংকারটা বোঝার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে বিরোধমূলক অলংকার জিনিসটা কি। বিরোধ মানে আমরা কি বুঝছি, যে দুটোর মধ্যে কি করছে, একটা বিরোধ সৃষ্টি করছে, তাই তো? দুটো কথার মধ্যে একটা বিরোধ সৃষ্টি করছে হচ্ছে এই অলংকার। এবার তাহলে যদি সেইভাবে আমরা ভাবতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে আপাত অর্থে যখন আমরা দেখতে পাবো যে দুটো বিষয়ের মধ্যে একটা, আচ্ছা আমি এটা ইয়ে করে দিচ্ছি, আদারওয়াইজ ছোট দেখাচ্ছে, এবার বোধহয় ঠিক দেখা যাচ্ছে, তাই তো? যদি আপনাদের স্ক্রিনে ছোট লাগে আপনারা একটু ইয়ে করে নিতে পারেন, জুম করে নিতে পারেন। আচ্ছা, প্রথমে বলি এই যে বিরোধাভাস অলংকার, এগুলো আমরা পরে পড়বো। বিরোধমূলক অলংকার বলতে, বিরোধ কথার মানে আমাদেরকে বুঝেই আমরা বুঝতে পারবো যে যেখানে দেখব আপাত অর্থে দুটো বিষয়ের মধ্যে একটা মানে বিরোধ বোঝাচ্ছে, একটা দুটোর মধ্যে কোনো মিল নেই, তাই তো? যেমন যেখানে সংজ্ঞায় যদি বলি তাহলে হচ্ছে যদি দুটো বস্তুকে আপাত দৃষ্টিতে যখন আমরা দেখব এবং পরস্পর বিরোধী বলে মনে হবে, কিন্তু কি হবে, তাৎপর্যে সেই বিরোধের অবসান হবে, সেটাই বিরোধমূলক অলংকার আমরা দেখব। এবার এই বিরোধমূলক অলংকারের বেশ কিছু ভাগ রয়েছে, তার মধ্যে আমাদের পরীক্ষায় যেগুলো আসে, একটা হচ্ছে বিরোধাভাস, এখানে আমি সেটা দিয়েছি, আরেকটা হচ্ছে বিভাবনা, এবং আরেকটা হচ্ছে বিষম। এই তিনটে আমাদের পরীক্ষায় রয়েছে। এইবার এই তিনটের মধ্যে অনেকের খুব গুলিয়ে যায় কোনটা কোনটায় দাঁড়াবে, সেই কনফিউশন ক্লিয়ার করার জন্যই আজকের ক্লাসটা। এবং অলংকারের ক্লাস এমন একটা বিষয়, যদি আমরা বেসিকটা ধরে না বুঝি তাহলে কিন্তু আমরা কোনোদিনই সঠিক উত্তর করে আসতে পারবো না। এবং এখন আমরা যা প্রশ্নের ট্রেন্ড দেখছি, অলংকার থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসছে। তাহলে চলুন আমরা প্রথম যে ভাগটা বিরোধমূলক অলংকারের সেটা দেখে নিই। প্রথমটা হচ্ছে বিরোধাভাস। বিরোধাভাসের কি বললাম, যে যখন দুটো বস্তুকে, ঠিক আছে, আপাত অর্থে কি হবে, আলাদা বলে মনে হবে বা পৃথক বলে মনে হবে বা পরস্পর বিরোধী বলে মনে হবে, ঠিক আছে, কিন্তু যখন আমরা এই তাৎপর্য করব তখন এর বিরোধের অবসান হবে, সেটাকেই আমরা কি বলবো, বিরোধাভাস বা বিরোধ অলংকার। এবার এখানে প্রথম একটা উদাহরণ আমি দিয়েছি, দেখুন, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এখানে আপাত অর্থে যদি আমি দেখি যে বলছে অসংখ্য বন্ধন মাঝে, কিসের মাঝে, আচ্ছা আমি কালিটা না চেঞ্জ করে দিচ্ছি, আদারওয়াইজ বুঝতে সমস্যা হবে। আচ্ছা এটা আমি ব্লু কালি করে দিচ্ছি, ঠিক আছে। কি বলছে, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ, মানে যখন আমরা বন্ধনের মধ্যে থাকি, মানে আমরা আটকে রয়েছি, তাই তো, সেখানে আমরা মুক্তি পাবো কোত্থেকে? তাহলে এখানে আপাত অর্থে যদি আমরা দেখতে চাই যে অসংখ্য বন্ধন মাঝে, কখনোই বন্ধনের মধ্যে আমাদের আনন্দ পাওয়াটা সম্ভব নয় এবং তার মধ্যে মুক্তি লাভ করাও সম্ভব নয়। তাহলে এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে কথাটা রয়েছে, একদিকে বন্ধন, একদিকে মুক্তি, একটার সঙ্গে একটা কথার কোনো রকম মিল হতে পারে না।
তাই আপাত অর্থে এদেরকে দেখে আমার কি মনে হচ্ছে যে এদের মধ্যে একটা বিরোধ সম্পর্ক রয়েছে বা একটা পরস্পর বিরোধী সম্পর্ক রয়েছে, তাই তো? যখনই আমরা এরকম দেখব তখনই আমরা বুঝে যাব যে সেটা হচ্ছে বিরোধাভাস অলংকার, অর্থাৎ কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি। যদি আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা সেটাই যদি আমরা চলে যাই, ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। এই যে এটা, এখানে দেখুন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। এক তো আমরা জানি ফাঁসির মঞ্চে যখন আমরা যাচ্ছি তার মানে মৃত্যু হবে, এবার আমাদের মৃত্যুদণ্ড পাবো। কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়ার সঙ্গে জীবনের জয়গান কি করে যাওয়া যায়? জীবনের জয়গান তো আমরা তখন গাইবো যখন আমাদের একটা আনন্দ মুহূর্ত কাজ করবে, যখন আমাদের মনে মুক্তির স্বাদ কাজ করবে, তাই তো? কিন্তু যখন আমরা ফাঁসির মঞ্চে যাচ্ছি তখন কি করে গাইবো? তাহলে যখন আমরা এটা পড়বো তখন দেখতে পাবো কি, যে দুটো যে কথা বলেছে না তার মধ্যে একটা বিরোধ সম্পর্ক কাজ করছে, বা একটা আমরা পড়েই বুঝতে পারবো যে এটার সাথে এটা কখনো মিলতে পারে না। তাহলে এইরকম ধরনের অলংকার হচ্ছে বিরোধাভাস অলংকার। আমার মনে হয় অলংকারের মধ্যে মানে প্রত্যেকটা অলংকারই সোজা, তার মধ্যে সব থেকে যদি কিছু সোজা থাকে সেটা হচ্ছে এই জায়গাগুলো, বিরোধাভাস, বিভাবনা, বিষম, এগুলো ভীষণ সোজা। এগুলো আলাদা করে আমাদেরকে কিন্তু উপমেয় উপমান খোঁজার খুব একটা প্রয়োজন বলে আমার মনে হয় না, কারণ এমনি স্ট্রাকচারটা দেখলেই কিন্তু আমরা বুঝে যাই এটা কি ধরনের অলংকার, যদি অলংকার সম্পর্কে আইডিয়াটা আমাদের থেকে থাকে, ঠিক আছে? এবং প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, বিরোধমূলক অলংকার থেকে একটা কি দুটো প্রশ্ন দেবেই, তাই এই জায়গাটা সোজা জায়গা, সোজা জায়গাটা আমরা আগে করে নিই। আচ্ছা, কিন্তু আপাত অর্থে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু যদি এটা আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু আমরা জানি যে বিভিন্ন আমাদের যে স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত মানুষেরা ছিলেন তারা ফাঁসির মঞ্চে কিন্তু জীবনেরই জয়গান গেয়েছিলেন, কারণ তাদের কাছে ফাঁসিটা কিন্তু ফাঁসি হিসেবে ছিল না, নতুন প্রজন্মের আশা এবং উদ্বুদ্ধ করার একটা জয়গান তারা কিন্তু সেই বাণী করেছিলেন। তাহলে এইভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু মনে হয় যে হ্যাঁ দুটো লাইনের মানে রয়েছে। কিন্তু যদি আমরা ওভাবে না ভাবি, তাই বলছে আপাত দৃষ্টিতে দেখলে আমরা কি দেখব, দুটোর মধ্যে একটা বিরোধ সম্পর্ক কাজ করছে, তাই এটাকেই বলা হচ্ছে বিরোধাভাস অলংকার। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন, কারণ অলংকার যদি না বোঝা হয় তাহলে কিন্তু কোনো উত্তর করতে পারা যায় না। পরবর্তী জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে বিভাবনা। দেখুন নামটা ভালো করে পড়ুন, আমরা যদি নামটাকে একটু ভাঙিয়ে পড়ি না, বিভাবনা মানে বি মানে আমরা কি বলবো, বিনা, তাই তো? বিনা কারণে ভাবনা মানে কি হচ্ছে, বিনা কারণে যখন কার্যের উৎপত্তি ঘটছে, মানে কারণ ঘটেনি কিন্তু কার্য ঘটছে। যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে যদি কোনো একটা কারণ থাকে, কোনো একটা কাজের পেছনে কোনো একটা পার্টিকুলার কারণ থাকে, যদি কারণ না থাকে তাহলে কাজটা কি করে হয়, তাই তো? তাহলে এখানে বিভাবনা অলংকারে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব যে কি হবে, যখন বিনা কারণে কার্যের উৎপত্তি হবে তখন তাকে বলা হবে বিভাবনা। যেমন প্রথম উদাহরণটা আমরা দেখে নিই, কি বলছে, এ ছাড় নাসিকা মুই যত করি বন্ধ, তবুও দারুণ নাশা পায় শ্যাম গন্ধ। অর্থাৎ এখানে কি হলো, দেখুন নাসিকা মুই, নাসিকা মানে নাক, নাক যতই আমি বন্ধ করি না কেন তবুও কিন্তু আমি শ্যামের গন্ধ পাচ্ছি। এবার একটু ভাবুন, যদি আমরা নাকটা বন্ধ করে দিই তাহলে কি আমরা কখনো কোনো গন্ধ পেতে পারি? পারি না। তাহলে আপাত অর্থে ভাবতে গেলে দুটোর এই যে কথাটা, এই কথাটার মধ্যে যে একটা বিরোধ সম্পর্ক কাজ করছে, তো এই জন্যই কিন্তু এটা হচ্ছে বিরোধমূলক অলংকারের ভাগ, অর্থাৎ বিভাবনা। বোঝা গেল? তাহলে দেখুন এখানে কি ঘটছে, এখানে কিন্তু যেটা ঘটছে বিনা কারণে, অর্থাৎ আমার গন্ধ পাওয়ার কোনো কারণ নেই। এই যে বলছে তবুও দারুণ নাশা পায় শ্যাম গন্ধ, এই গন্ধটা পাওয়ার পার্টিকুলার কোনো কারণ কিন্তু নেই, কারণ আমি নাকটা বন্ধই করে দিয়েছি কিন্তু তবুও আমি গন্ধ পাচ্ছি। তাহলে কি দাঁড়ালো, বিনা কারণে যখন কার্যের উৎপত্তি ঘটছে তখন তাকে আমরা কি বলছি, বিভাবনা। দেখুন পরেরটা কি বলছে, মেঘ নাই তবু অঝরে ঝরিল জল। তাহলে আমরা কি জানি, প্রথমে আকাশে মেঘ করে এবং তারপরে বৃষ্টি পড়ে, জল বলতে বৃষ্টির কথা বলছে। বলছে মেঘ নাই, আকাশে মেঘ নাই তবুও কিন্তু জল ঝরে পড়ছে, এটা কি কখনো সম্ভব?
শুনেই তো আপনাদের মনে হচ্ছে যে এটা কখনো হতে পারে না, মানে একটা বিরোধ রিলেশন কাজ করছে, এটা আমরা বুঝতেই পাচ্ছি। এবার এই বিরোধ যে অলংকার যেটা রয়েছে তার মধ্যে এটা কোন ভাগ সেটা তো আমাদের বুঝতে হবে। এখানে তো আমরা বিরোধমূলক অলংকার করে দিতে পারবো না, তাহলে পার্টিকুলার ভাগটা আমাদের লিখতে হবে। সেটা কি? দেখুন, কোনো কারণ নেই এখানে, কিন্তু এই যে অঝরে ঝরিল জল, জলটা যে ঝরে পড়ছে অর্থাৎ এই ঘটনাটা যে ঘটছে, এর পেছনে কারণ কি কিছু আছে? কোনো কারণ কিন্তু নেই, কারণ আকাশে মেঘই নেই, তবুও কিন্তু জল ঝরে পড়ছে। তাহলে কোনো কারণ নেই, মানে কার্যই ঘটেনি কিন্তু কারণ ঘটছে, তাই তো? তাহলে একে আমরা কি বলবো? বিভাবনা, অর্থাৎ বিনা কারণে কার্যের উৎপত্তি, এটাকে বলা হচ্ছে বিভাবনা। যেমন এখানে কি বলছি, যেমন আমরা আরেকটা উদাহরণ বই থেকে আমি বলি, সুরাপান বিনা মত্ততা তনুমনে, এটা জাস্ট বললাম, সুরাপান বিনা মত্ততা তনুমনে। সুরা মানে হচ্ছে যেটা মদ হিসেবে আমরা বলতে পারি, আমরা সেটা পান করলেই আমাদের মধ্যে একটা মাতাল বা মত্ততা ভাব দেখা দেয়, কিন্তু আমরা সেটা খাইনি বা পান করিনি, তাহলে কি করে মত্ততা বা মাতাল ভাব দেখা দেবে? তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যে কার্য ছাড়াই কারণ ঘটে যাচ্ছে, তাই তো? জিনিসটা আমরা করলামই না, বিনা কারণেই কিন্তু কার্যের উৎপত্তি ঘটে গেল, তাই এটাকে বলা হচ্ছে কি? বিভাবনা। যেমন আমরা এরকম বলতে পারি, বিনা মেঘে বজ্রপাত, বলতে পারি বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ মেঘ নেই কিন্তু বজ্রপাত ঘটছে। তার মানে কি, ঘটনাটা ঘটে যাচ্ছে কিন্তু তার পেছনে কোনো কারণ নেই, বিনা কারণে ঘটছে, তাই বলছে বিভাবনা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন ক্লাসটা কেমন লাগছে, কি ধরনের ক্লাস চাই। তার পাশাপাশি যেটা এখন বোঝাচ্ছি সেটা বুঝতে পারছেন কিনা বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, এবং তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন এবার আমরা পরবর্তী যেটা রয়েছে এই অলংকারের যে আরেকটা ভাগ, যেটা হচ্ছে বিষম। বিষমটা কি? দেখুন, বিষম অলংকারটা কিন্তু আমাদের বুঝতে হবে। বিষম অলংকারের যে উদাহরণ খুব সুন্দর। বিষম অলংকারের কাকে বলে বা সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তাহলে কি বলছে? কারণ এবং কার্যের মধ্যে একটা বৈষম্যতা বা বিরূপতা। বা কি ঘটছে? কারণ থেকে ইচ্ছানুরূপ ফলের পরিবর্তে একটা অবাঞ্ছিত ফল আমরা পাচ্ছি, মানে একাধারে কি বলতে পারি, একান্ত অসম্ভব ঘটনার মিলন ঘটছে। আমি সংজ্ঞাটা কিন্তু বলছি আপনাদের, তাই তো? এই সংজ্ঞা আমরা প্রত্যেকে জানি। কি হচ্ছে? কারণ এবং কার্যের মধ্যে বৈষম্য। চলুন দেখে নিই। বলছে, প্রথম উদাহরণটা আমরা পড়ে নিই। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে। তাহলে কি দাঁড়ালো? এটা তাহার চন্দ্রবিন্দু হবে না, যাই হোক। তাহার দুটি পালন করা ভেড়া, তার সে দুটো ভেড়া পালন করেছে বা মানুষ করেছে, পোষ মানিয়েছে, এবং সে কি করে? চড়ে বেড়ায় মোদের বটমূলে, আমাদের বটের মূলে চড়ে বেড়াচ্ছে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে, এই লাইন দুটো দেখুন। এটা কখনো হয়? যদি আমার ক্ষেতের বেড়া ভেঙে দেয় তার ভেড়া এসে, তাহলে কি আমি তাকে কোলে তুলে নেব, নাকি আমি তাকে পিটাবো? কি মনে হয়? নিশ্চয়ই পিটাবো, তাড়াবো, এরকম কিছু করব, বা মালিককে খবর দেব, তাই তো? আপাত অর্থে এটাই আমরা করতে পারি। কিন্তু এখানে আমি কি করছি? আমি কি করছি? উল্টো ভেড়াটাকে আদর করছি কোলে নিয়ে। তাহলে বুঝতেই পারছি যে একেবারে কখনো এরকম একটা ঘটতে পারে না, তাই তো? মানে একটা বিরোধ কাজ করছে কথাটার মধ্যে। তাই বলছে, কারণ যখন কার্যের বিপরীত হচ্ছে, দেখুন আমার কি করার কথা ছিল আর আমি কি করছি, কারণটা কার্যের বিপরীত হয়ে গেল, তাই তো? এবং কি, কারণ থেকে ইচ্ছানুরূপ ফল, মানে আমার ক্ষেতের বেড়া ভেঙে দিয়েছে, তার ফলে আমি কি করবো? ভেড়াটাকে তাড়িয়ে দেবো, পিটবো, মালিককে নালিশ করব, এটাই তো ফল হওয়ার কথা। তো ইচ্ছানুরূপ ফল কিন্তু হচ্ছে না, তার পরিবর্তে কি হচ্ছে? একটা অবাঞ্ছিত ফল হচ্ছে, অর্থাৎ আমি তাকে কোলে তুলে নিচ্ছি। বোঝা গেল? আবার যদি সংজ্ঞাটা আমরা ভাবি, একাধারে যদি একান্ত অসম্ভব ঘটনার মিলন, সত্যিই তো তাই। কখনো কি এরকম হবে, যদি আপনার বাড়ির ধরুন কোনো কুকুর, কোনো বিড়াল বা কেউ অন্য কোনো পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে অনিষ্ট করে, সে কি তাকে কোলে নিয়ে আদর করবে? নিশ্চয়ই করবে না, অসম্ভব ঘটনা। সে আপনাকে এসে নালিশ করবে বা তাকে পিটবে, কিছু না একটা করবে, তাই তো? তাহলে একান্ত অসম্ভব ঘটনার মিলন ঘটছে হচ্ছে বিষম অলংকারে।
ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সেম ব্যাপার, সুখের জন্য ঘর বেঁধেছে, সুখের জন্য ঘর বেঁধেছে, সেটা অনল বা আগুন কি করে পুড়িয়ে দেয়। অর্থাৎ কি হচ্ছে, এখানেও আমরা দেখছি সুখের জন্য ঘর বেঁধেছি, অর্থাৎ আমি কি এক্সপেক্ট করছি, সুখের জন্য ঘর বেঁধেছি বা সংসার বেঁধেছি, আমি তার মানে এবার সুখে থাকবো, ভালো থাকবো, কিন্তু এটা আবার পুড়ে গেল। কি করে পুড়ে যেতে পারে, তাই না? সুখের জন্য, অর্থাৎ আমি এক্সপেক্ট করেছিলাম একরকম, ইচ্ছা ছিল আমার, স্বপ্ন ছিল আমার একরকম, কিন্তু ঘটনাটা ঘটছে কিন্তু আরেক রকম। তাহলে কি বলতে পারি, ইচ্ছানুরূপ ফলের পরিবর্তে একটা অবাঞ্ছিত বা একটা দুঃখময় ফল আমার জীবনে চলে এলো, তাই তো, পুড়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলবো, বিষম অলংকার। আশা করি বোঝা গেছে এই তিনটে অলংকার নিয়ে। যদি কোনো রকম প্রশ্ন থাকে এই তিনটে থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি বলবো এইরকম ধরনের যে অলংকারগুলো রয়েছে, যেগুলো বারবার করে আসে, সেগুলো প্র্যাকটিস করবেন। এবং যেই বই থেকে আপনাদের অলংকারের প্রশ্ন আমি বলবো এনটিএ দেয়, সেই বই থেকেই কিন্তু আমি আপনাদের উদাহরণগুলো তুলে তুলে অলংকারগুলো করানোর চেষ্টা করছি। চেষ্টা করবেন আপনারা নিজেরাও করতে, এবং তার পাশাপাশি প্র্যাকটিস ভীষণ প্রয়োজন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা অলংকারের ক্লাস চেয়েছিলেন, এই হচ্ছে অলংকারের ক্লাস, এবং আরও ক্লাস নিয়ে আমি আসবো অলংকারের অবশ্যই, কারণ অলংকার অনেক বড় একটা হিউজ জায়গা, একদিনে করানো সম্ভব নয়, পুরোটা ডেপথে বোঝাতে গেলে এরকম ছোট ছোট ক্লাসের মধ্য দিয়েই আমাকে বোঝাতে হবে। আশা করি বুঝতে পারা গেছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আমায় জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।